দেখে নেব খেলার সময় শিরোনাম। বিপিএলে নোয়াখালী ফ্রাঞ্চাইজি নিয়ে আগ্রহী বাংলামার্ক। বিসিবির শর্ত পূরণ করায় রয়্যালস নামে মালিকানা পাবার আশা। জেলার ক্রিকেট উন্নয়নে অবদান রাখতে চান মালিকপক্ষ। এবং ক্রিকেটের মতো সুখবর নেই ফুটবলেও। মিয়ানমারের অপারগতায় বাতিল বাংলাদেশ আফগানিস্তান প্রীতি ম্যাচ। নেপাল মোজাম্বিক কেনিয়ার চোখ বাফুফের ওপর। মোজাম্বিক কেনিয়া দুইটার দলের সাথে আমাদের কথা করছি, অল্প সময়ের মধ্যে কি করা যায়। জাতীয় দলের মিডল অর্ডার ব্যাটার নির্বাচনের প্রক্রিয়ার কড়া সমালোচনা করেছেন নাসির হোসেন। ব্যাটারদের নিজ নিজ পজিশনে সুযোগ দেওয়া উচিত বলেই মনে করেন তিনি। ঘরোয়াতে মিডল অর্ডারে যারা খেলে তারা জাতীয় দলে সুযোগ পায় না বলেও মন্তব্য করেছেন তিনি। সম্প্রতি এনসিএল টি-20তে পারফরমেন্স দিয়ে আলো কেড়ে নিয়েছেন নাসির হোসেন। দলকে শিরোপা জিতিয়ে এবার খেলছেন এনসিএল এর 4 দিনের মঞ্চে। সেখানেও ব্যাটে বলে নিজের মুনশিয়ানা দেখিয়ে চলছেন নাসির। তবে ক্রিকেটের বাইরেও নিজেকে ভালোই ব্যস্ত রেখেছেন তিনি। তাই তো একদিন বিরতি পেতেই ছুটে এসেছেন নিজের ব্যক্তিগত এবং সামাজিক কাজগুলো শেষ করতে। আর ঢেকি যেমন স্বর্গে গেল ধান ভানে, তাই নাসিরকেও সামাজিক অনুষ্ঠানের ফাঁকে কথা বলতে হয় 22 গজের ক্রিকেট নিয়ে। তবে ঘরোয়ার চেয়ে বেশি জাতীয় দলের বর্তমান অবস্থান নিয়েই নিজেদের দৃষ্টিকোণ তুলে ধরেন এই অলরাউন্ডার। বাংলাদেশ দলের বর্তমান দুর্গতির জন্য মিডল অর্ডারের ব্যর্থতাকেই দায়ী করেছেন নাসির। তবে দায়টা শুধু ব্যাটারদের নয়, মিডল অর্ডার ব্যাটারদের যারা নির্বাচন করেন সে প্রক্রিয়া নিয়েও সমালোচনা করেছেন তিনি। মিডল অর্ডারের কথা বললেন, কারণ আমরা যখন যারা প্রিমিয়ার লিগ খেলি তারা কিন্তু যারা রান করে প্রিমিয়ার লিগে এরা কিন্তু টপ অর্ডারে ব্যাটিং করে এবং আলটিমেট ওখানে টপ অর্ডারে পারফর্ম করে এরা ন্যাশনাল টিমে এসে মিডল অর্ডার ব্যাটিং করে। তো এটা ডিফিকাল্ট, এই কারণেই ডিফিকাল্ট কারণ যারা মানে মিডল ওভারে ব্যাটিং করে ম্যাচের সিচুয়েশন থেকে আলাদা, তারপর পরিস্থিতি থেকে আলাদা, প্রেশার থাকে। আর যখন তারা টপ অর্ডারে ব্যাটিং করে এই সিচুয়েশনে পড়ে, তো একটু সময় লাগবে। বাট আমি বলবো যে যারা মিডল অর্ডারে খেলে ডোমেস্টিকে, এখান থেকে যারা পারফর্ম করবে এদেরকে যাতে মিডল অর্ডারে খেলানো হয়। দেশের ক্রিকেট এখনও ফ্যাসিলিটিসে অনেক পিছিয়ে, তাই ক্রিকেট বিকেন্দ্রীকরণের সঙ্গে জেলাগুলোতে প্র্যাকটিস ফ্যাসিলিটিস বাড়ানোর আহ্বান নাসিরের। ব্যাঙ্গালোরে যে একটা স্কুলের যে ফ্যাসিলিটিস, তো আমাদের ন্যাশনাল টিমের এরকম ফ্যাসিলিটিস নাই। তো আপনি যদি ওইভাবে চিন্তা করেন যে ঠিক আছে আমরা চেষ্টা করতেছি, এর মানে এই না যে আমরা রাতারাতি খুব ভালো টিম হয়ে যাব। তো অবশ্যই চেষ্টা থাকবে। বিপিএল এর পর এনসিএলেও ফিক্সিং এর অভিযোগ উঠেছে। এসব কর্মকাণ্ড ক্রিকেটারদের উপর নেতিবাচক প্রভাব ফেলে বলে মন্তব্য করেন জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার। ফিক্সিং যদি আমাদের মধ্যে ঢুকে যায় তাহলে জিনিসটা খারাপ। বাংলাদেশের ক্রিকেটের মানে এটা ধ্বংসের একটা বড় মূল হবে আর কি। তো আমি এটা কি বলবো আর কি, যে আশা করবো যাতে এখান থেকে সবাই দূরে থাকে এবং ক্রিকেট বোর্ড যাতে এটার উপর মানে খুব ভালোভাবে নজর দেয়। যেসব জিনিস উঠে আসছে এটা একটা রেজাল্ট আসবে খুব শীঘ্রই এবং এর পরবর্তীতে আমার মনে হয় না যে কেউ এরকমভাবে এটার সাথে ইনভলভ হবে। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। এবারে বিপিএল প্রসঙ্গ। গভর্নিং কাউন্সিলের সব শর্ত পূরণ করে ফ্রাঞ্চাইজি মালিকানা চাওয়া হয়েছে। বিপিএল এর টিম ওনারশিপ পেতে আশাবাদী বাংলামার্ক গ্রুপ। কর্মকর্তারা প্রতিশ্রুতি দিয়েছেন দুর্বার রাজশাহীর মতো কোনো কাণ্ড ঘটাবেন না তারা। নোয়াখালী রয়্যালস নামে দল পেতে আবেদন করেছে প্রতিষ্ঠানটি। নোয়াখালী অঞ্চলের ক্রিকেটের উন্নয়নে ভূমিকা রাখতে চান তারা। স্বপ্ন দেখছেন টিম ডেভিড কিংবা রবমান পাওয়েলের মতো হার্ড হিটারদের দলে পাবার। নোয়াখালীর লোগো নোয়াখালীতে উন্মোচন হবে। থিম সং ডেফিনেটলি আমাদের প্ল্যান আছে এবং সেটা পুরোপুরি নোয়াখালীকে দিই। নোয়াখালীর একটা ফ্যান বেজ আছে। বিপিএলে এই জেলার নামে দল আসবে এমন চাওয়া অনেক দিনের। অবশেষে সে সম্ভাবনা তৈরি হলো। বিপিএল এর 12তম আসরে নোয়াখালী রয়্যালস নামে দল পেতে আবেদন করেছে বাংলামার্ক নামে একটি প্রতিষ্ঠান। ফ্র্যাঞ্চাইজি মালিকানা চেয়ে আবেদন করেছে মোট 11টি প্রতিষ্ঠান। জামানত, ব্যাংক গ্যারান্টি, আর্থিক লেনদেন, ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ততা, কোম্পানির প্রোফাইল সবকিছু দেখে সেখান থেকে বাদ দেয়া হবে কয়েকটি। শেষ পর্যন্ত 6 দল নিয়ে মাঠে গড়াতে পারে বিপিএল। অতীত অভিজ্ঞতা না থাকলেও মালিকানা পেতে আশাবাদী বাংলামার্ক। প্রত্যেকটা রিকোয়ারমেন্ট আমরা অলরেডি ফুলফিল করেই আমাদের ডকুমেন্ট সাবমিট করে ফেলেছি। 5 জন বাদ যাবেই, তো আমরা ডেফিনেটলি চাচ্ছি না যে আমরা তার মধ্যে পড়ি। ইন্টেন্ট হচ্ছে গিয়ে ফাইনাল আমরা খেলবো ইনশাআল্লাহ। আমাদের একটা প্ল্যানিং আছে, হোপফুলি যে ইনশাআল্লাহ আমরা
সবকিছু ঠিকঠাকভাবে মানে মেনটেন করতে পারবে। যাচাই বাছাই ছাড়া ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করার পরিণতি গত আসরেই দেখেছে বিসিবি। এক দুর্বার রাজশাহীর কীর্তিকলাপই ফারুক আহমেদের চেয়ার হারানোর পেছনে বড় কারণ হয়ে দাঁড়িয়েছিল। সেখান থেকে শিক্ষা নিতে চায় আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড। ফ্র্যাঞ্চাইজি মালিকানা প্রত্যাশীরাও দিচ্ছেন আশ্বাস। Whatever happened previously is totally embraced to all franchise. এতটুকু এসিওর করবো এই জাতীয় ইস্যু বিপিএল এ আমরা না, হোপফুলি কোনো ফ্র্যাঞ্চাইজ থেকে কেউ করবে না। 2 নভেম্বর চূড়ান্ত হবে ফ্র্যাঞ্চাইজি। তবে এখনই একটা খসড়া পরিকল্পনা সাজাচ্ছে নোয়াখালী দলের ওনারশিপ প্রত্যাশীরা। আমাদের টার্গেট আছে আমরা একদম রুট পর্যায়ে কাজ করার নোয়াখালীতে, যেন আমরা নোয়াখালীর কিছু লোকাল প্লেয়ার অ্যাটলিস্ট তৈরি করে নিয়ে আসতে পারি। বিদেশিদের মধ্যে অস্ট্রেলিয়ান টিম ডেভিড, ওয়েস্ট ইন্ডিজের রবম্যান পাওয়েল এমন হার্ড হিটারদের নিয়ে আগ্রহ তাদের। কোচিং প্যানেলে রাখতে চায় দেশিদের। যুক্তরাষ্ট্র প্রবাসী তাপস বৈশ্যকে করতে চায় পেস বোলিং কোচ। দেশি ক্রিকেটারদের মধ্যে টার্গেট ইয়াংস্টাররা। শুধু নাম না, আমরা এবার বিবেচনা করব ইমার্জিং প্লেয়ার, ইমার্জিং প্লেয়ার উইথ পোটেনশিয়ালিটি। অবশ্য এমন বড় বড় গল্প অতীতে অনেকেই শুনিয়েছে। ক্রিকেট প্রেমীদের আস্থা অর্জনে করে দেখাতে হবে কাজটাও। নোয়াখালীর দ্যাট মাচ ক্রেজ থাকার কারণে নোয়াখালী কিন্তু বিপিএল এ আনা হয়েছে। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এবার দেশের ফুটবল ক্রিকেটের মতো এখানেও নেই কোনো সুসংবাদ। ভেস্তে গেল 13ই নভেম্বর বাংলাদেশ আফগানিস্তান ফিফা প্রীতি ম্যাচ। মিয়ানমার কিংস অ্যারেনায় আফগানিস্তানের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই ম্যাচ খেলতে অস্বীকৃতি জানিয়েছে, যার কারণে 13ই নভেম্বর বাংলাদেশ ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে নেপালের বিপক্ষে। এদিকে নেপালের পাশাপাশি কেনিয়া এবং মোজাম্বিকের সঙ্গেও কথা বলছে বাফুফে। ভারতের বিপক্ষে ম্যাচ সামনে রেখে 30 অক্টোবর থেকে ক্যাম্প শুরু করবে জাতীয় দল। হামজা চৌধুরী দলের সঙ্গে যুক্ত হবেন 9 নভেম্বর। এক ঢিলে দুই পাখি মারতে চেয়েছিল আফগানিস্তান। কিংস অ্যারিনাকে মিয়ানমার ম্যাচের হোম ভেন্যু করে তারা চেয়েছিল 13 নভেম্বর বাংলাদেশের সঙ্গে ফ্রেন্ডলি ম্যাচ খেলে সর্বোচ্চ প্রস্তুতি নিতে। তবে আফগানিস্তানকে সেই সুবিধা না দিয়ে বাংলাদেশে ম্যাচ খেলতে আপত্তি জানায় মিয়ানমার, যার ফলে ফ্রেন্ডলি ম্যাচের প্রতিপক্ষ শূন্য হয় লাল সবুজ। তবে ভারতের বিপক্ষে এশিয়ান কাপের বাছাই ম্যাচ খেলার আগে প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চায় না বাফুফে। প্রতিপক্ষ হিসেবে এরই মধ্যে মৌখিকভাবে সম্মতি দিয়েছে নেপাল। তারপরও শক্তিশালী প্রতিপক্ষের খোঁজে ফেডারেশন। আলোচনা চলছে আফ্রিকার দেশ মোজাম্বিক আর কেনিয়ার সঙ্গে। নেপালের সাথে আমরা কনফার্ম করেছি এখন পর্যন্ত, এবং এটার যে যতটুকু পেপার ওয়ার্কস যে বলেন ভার্বালি তো কথা হয়ে গেছে, পেপার ওয়ার্কসে আমি যদি বলি এটা এখন 98% হয়েছে, 2% বাকি আছে। মোজাম্বিক তার সাথেও আমরা কথা আমাদের চলছে, এবং কেনিয়া দুইটার দলের সাথে আমাদের কথা করছি। দেখা যাক যেটা এই খুব অল্প সময়ের মধ্যে কি করা যায়। এদিকে প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ নিয়ে দোলাচল থাকলেও নির্ধারিত সময়েই ক্যাম্প শুরু করছে বাফুফে। 30 অক্টোবর রাজধানীর একটি 5 তারকা হোটেলে শুরু হবে ক্যাম্প। হামজা দলের সঙ্গে যোগ দেবেন 9 নভেম্বর। তবে সমিত সোমের আসতে হবে কিছুটা বিলম্ব। আমাদের ক্যাম্প শুরু করা হচ্ছে আগামীকালকে থেকে। আপনারা জানেন যে বসুন্ধরা টিমও কুয়েতে আছে, তো তারা আসলে হয়তো 2 দিন পরে আমাদের ক্যাম্পে জয়েন করবে। আমরা আসলে লাস্ট স্কোয়াডটা নিয়ে কাজ করছি। লাস্ট যে আমাদের ফিফার ছিল সেই প্লেয়ারদেরকে নিয়ে আমরা কাজ করছি। তো ফামিদুল তো যেহেতু ইয়েলো কার্ডের আছে, সে তো থাকতেছে না। হামজা, সমিত, এদের প্ল্যানটাই হচ্ছে আমাদের ইন্ডিয়ার ম্যাচকে নিয়ে, তো সেই অনুযায়ী তাদের সাথে আমাদের কথাবার্তা চলছে। কার্ড নিষেধাজ্ঞায় এই ম্যাচ খেলতে পারবেন না ফাহমেদুল ইসলাম। তার পরিবর্তে অন্য কাউকে ট্রাই করবে বাফুফে। প্রথমবারের মতো প্রাথমিক দলে দেখা যেতে পারে কিউবা মিচেলকে। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। প্রথমবারের মতো এশিয়ান কাপে জায়গা করে নেয় যুব ক্রীড়া উপদেষ্টার আর্থিক পুরস্কার পেলেন বাংলাদেশ নারী দলের ফুটবলাররা। একই সঙ্গে পুরস্কৃত করা হয়েছে অনূর্ধ্ব 18 যুব এশিয়া কাপ হকিতে ব্রোঞ্জ জেতা নারী খেলোয়াড়দেরকেও। এই পুরস্কার সামনের দিনে আরও ভালো করতে অনুপ্রেরণা যোগাবে বলে মনে করেন ফুটবলাররা। দেশের ক্রীড়াঙ্গনে সাম্প্রতিক সময়ে যত সফলতা এসেছে তার প্রায় সবগুলোই নারীদের হাত ধরে। ফুটবলে এশিয়ান কাপ নিশ্চিত করেছেন আফিদারা। প্রথমবারের মতো যুব হকিতে খেলতে গিয়েই ব্রোঞ্জ জিতেছেন সারিকা সাফওয়ানরা। এবার সেই সফলতার পুরস্কার তারা পেলেন জাতীয় ক্রীড়া পরিষদের কাছ থেকে। মিয়ানমারে ইতিহাস করা বাংলাদেশ নারী ফুটবল দলকে 50 লাখ টাকার আর্থিক পুরস্কার ঘোষণা করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সেখান থেকে প্রত্যেক ফুটবলার পেয়েছেন 1,61,000 টাকা, আর নারী যুব হকি দল পেয়েছে সর্বমোট 21 লাখ টাকা। পুরস্কার যেটা ঘোষণা করছে এগুলি তো আমাদের উপদেষ্টা মহোদয় উনি আমাদের
টিমকে উৎসাহ দেওয়ার জন্য নর্মালি পুরস্কারগুলি ঘোষণা করেন। তো সেই ক্ষেত্রে আসলে নীতিমালা এই ক্ষেত্রে ওইভাবে করা যাবে না। এটা তো ব্যক্তিগতভাবে উনি আগ্রহ প্রকাশ করছেন, উনি প্লেয়ার যারা তারা সাফল্য পেয়েছে তাদেরকে উৎসাহিত করার জন্য পুরস্কার নীতিমালা করেছেন। তারপরেও আমরা এটা ভবিষ্যতে আপনি যে প্রস্তাবটা রেখেছেন আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আমরা আলাপ করব যে এই ধরনের কোনো নীতিমালা তৈরি করা যায় কিনা। এদিকে ক্রীড়া পরিষদের এই আর্থিক পুরস্কারে উচ্ছ্বসিত নারী খেলোয়াড়রা। সামনের দিনে তা আরও ভালো করতে অনুপ্রেরণা যোগাবে বলে মত তাদের। পাশাপাশি দেশের হয়ে দায়িত্ববোধ আরও বেড়ে গেছে বলেও মনে করেন তারা। মাননীয় ক্রীড়া উপদেষ্টাকে আমি ধন্যবাদ জানাই যে আমাদের এনএসির মাধ্যমে এই অর্থ পুরস্কারটা দেওয়ার জন্য আমরা এটাতে আরও উজ্জীবিত হয়েছি। আর আমরা ভবিষ্যতে চাবো দেশকে যেন আরও একটা ভালো একটা রেজাল্ট দিতে পারি, আর সেই উদ্দেশ্যে আমরা এখনো প্র্যাকটিস চালিয়ে যাচ্ছি। এনএসসিকে ধন্যবাদ জানাবো, তারা এত সুন্দর একটা আয়োজন করছে। আর এটা আমাদেরকে অনেক অনুপ্রাণিত করবে অস্ট্রেলিয়াতে খেলতে যাওয়ার জন্য, কারণ আমরা দেশের জন্য সফলতা আনছি, দেশও আমাদেরকে সাপোর্ট করছে, তো এটা আমাদের অনেক অনুপ্রেরণা করবে। এদিকে এশিয়ান কাপ নিশ্চিত করার পুরস্কার নারী ফুটবলাররা পেলেও এখনও পায়নি বাফুফে ঘোষিত সাফ চ্যাম্পিয়নশিপের 1.5 কোটি টাকা। তা নিয়ে কোনো হতাশা নেই আফিদার আর পিটারের ভাবনায় এশিয়ান কাপের আগে সামনের 5 মাস তারা খুব শীঘ্রই দিয়ে দিবে। এটা কেমন লাগার কোনো কিছু নাই, এখানে কিছু বলার নাই। আমরা ফেডারেশনকে বলছি, ফেডারেশন অবশ্যই আমাদেরকে দিয়ে দিবে। পুরস্কার সবসময় অনুপ্রেরণা যোগায়। ফুটবলারদের পাশাপাশি আমাকে পুরস্কৃত করা হয়েছে, এটা সম্মানের। আমি তার প্রতিদান দিতে চাই। আমাদের আসলে ভাবতে হবে এশিয়ান কাপ নিয়ে। হাতে খুব একটা সময় নেই, এর মাঝে অনেক কিছুই করতে হবে। ক্রীড়াঙ্গনে নানা সফলতার জন্য এনএসসি খেলোয়াড়দের পুরস্কৃত করলেও নেই তার সুনির্দিষ্ট নীতিমালা। কোচ থেকে শুরু করে খেলোয়াড় ও টিম অফিসিয়াল সবাই পান সমান হিস্সা। সামনের দিনে এই বিষয়গুলো মেনে চলার আশ্বাস দিয়েছে ক্রীড়া পরিষদ। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। ইংলিশ ফুটবল লিগ কাপের খবর। চতুর্থ রাউন্ডের ম্যাচে রাতে মাঠে নামছে ফেভারিট ক্লাবগুলো। ইপিএলে উঠতে থাকা আর্সেনাল খেলবে ব্রাইটনের বিপক্ষে। ধুঁকতে থাকা লিভারপুল জয়ে ফেরার মিশনে মুখোমুখি হবে ক্রিস্টাল প্যালেসের। এছাড়া ম্যান সিটির প্রতিপক্ষ সোয়ানসি সিটি আর চেলসি খেলবে উলফসের বিপক্ষে। সবগুলো ম্যাচ শুরু হবে রাত 1:45টায়। আর্সেনালের জন্য এই অভিজ্ঞতা নতুন নয়। মৌসুমের শুরুটা দুর্দান্তভাবে করেও শেষ দিকে গিয়ে পথ হারানো, ফলাফল খালি হাতে মৌসুমের সমাপ্তি। 2 দশকের বেশি পার হয়েছে ইপিএলের শিরোপা স্বাদ পায়নি গানার্স। সমর্থকদের সান্ত্বনা খুঁজতে হয় এফএ কাপ শিরোপা থেকেই। এবার পুরনো ভুলের পুনরাবৃত্তি করতে চায় না মিকেল আর্টেটার দল। ইপিএলের দাপট দেখানো আর্সেনাল এবার মাঠে নামবে ইএফএল কাপে। এই টুর্নামেন্টে গানারদের অতীত ইতিহাস খুব একটা ভালো না। ইংল্যান্ডের শীর্ষ সারির ক্লাব হয়েও লিগ কাপের মাত্র 2টি শিরোপা আছে তাদের দখলে। চলতি মৌসুমে দল ছন্দে থাকায় ভালো কিছুর প্রত্যাশা করছেন কোচ, যদিও অতি আত্মবিশ্বাসী হতে চান না আর্তেতা। এই মুহূর্তে দল খুব ভালো অবস্থানে আছে, তবে মৌসুমের এখনো অনেকটা পথ বাকি। আর সামনে প্রতিটা ম্যাচ খুব কঠিন হতে যাচ্ছে। সমর্থক থেকে শুরু করে খেলোয়াড়রাও বেশ আত্মবিশ্বাসী। আপনি যখন বড় ট্রফি জিততে চাইবেন, দলের সবার মধ্যে এই বিশ্বাস থাকাটা খুব জরুরি। ইনজুরির কারণে এই ম্যাচে খেলতে পারবেন না উইলিয়াম সালিবা ও গ্যাব্রিয়েল মার্টিনেলি। তবে সিগালসদের মুখোমুখি হওয়ার জন্য পুরোপুরি ফিট বুকায়ো সাকা, ডেক্লান রাইস ও রিকার্ডো কালাফিওরি। আরেক ম্যাচে সোয়ানসি সিটির বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি। টানা 9 ম্যাচ অপরাজিত থাকার পর ইপিএলে শেষ ম্যাচে হেরেছে পেপ গার্দিওলার দল। ইপিএল শিরোপা রেসেও কিছুটা পিছিয়ে গেছে সিটিজেন্স। তবে লিগ কাপে লিভারপুলের পর 8 শিরোপা নিয়ে অন্যতম সফল ক্লাব ম্যানচেস্টার জায়ান্টরা। যদিও সবশেষ শিরোপা তারা জিতেছিল 4 মৌসুম আগে। সোয়ানসি চ্যাম্পিয়নশিপের ক্লাব হলেও খেলবে নিজেদের মাঠে, তাই ওয়েলশ সফরে কিছুটা সতর্ক থাকতে হবে গার্দিওলার দলকে। আমি মোটেও চিন্তিত না, বরং আমি ভাবছি কিভাবে আমরা ফ্রি কিক আর কর্নার থেকে আরো বেশি গোল করতে পারবো। ইতিবাচক ফলাফলের জন্য আপনাকে ভালো ডিফেন্ডও করতে হবে। ইনজুরি কাটিয়ে ফিরছেন ওমর মারমুশ। আশা করছি তার সঙ্গে হল্যান্ড জুটি বেঁধেই খেলবে। কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিতে ইপিএল চ্যাম্পিয়ন লিভারপুলের সামনে ক্রিস্টাল প্যালেস। শেষ 6 ম্যাচে মাত্র 1 জয় তোপের মুখে কোচ আর্নে স্লট সহ ফুটবলাররাও। ছন্দে
নেই আলেকজান্ডার ইজাক, ফ্লোরিয়ান ভির্টসদের মতো ফুটবলাররা। চলতি মৌসুমে এরই মধ্যে প্যালেসের কাছে দুবার হেরেছে অল রেডস। কমিউনিটি শিল্ডের পর ইপিএলেও শেষ হাসি ছিল অলিভার গ্লাসনারের দলের। লিভারপুল চাইবে 2 হারেরই প্রতিশোধ নিতে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। এল ক্লাসিকোতে বদলি হওয়ার পর নিজের আচরণ নিয়ে মাদ্রিদ সমর্থকদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইলেন ক্লাবটির তারকা ফুটবলার ভিনিসিয়াস জুনিয়র। শুধু সমর্থক নয়, রিয়ালের ক্লাব প্রেসিডেন্ট ও নিজের সতীর্থদের কাছেও ক্ষমা চেয়েছেন ভিনি। নিজের আবেগ ও ক্লাবের প্রতি ভালোবাসা থেকেই নাকি এমন আচরণ করেছেন ব্রাজিলিয়ান তারকা। ভবিষ্যতেও রিয়ালের জন্য লড়ে যাওয়ার বার্তা দিয়েছেন ভিনিসিয়াস। এল ক্লাসিকোর পর থেকে আলোচনায় রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান সুপারস্টার ভিনিসিয়াস জুনিয়র। বার্সেলোনার বিপক্ষে জয়ের পর দারুণ মুহূর্ত পার করছেন এই ফরওয়ার্ড। পুরনো প্রেমিকা ভার্জিনিয়ার সঙ্গে তার সময় কাটানোর ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসি ঠাট্টায় মেতেছেন সতীর্থরাও। তবে এল ক্লাসিকোতে ঘটে যাওয়া এক ঘটনা নিয়ে ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে নতুন করে আবারও তৈরি হয়েছে গুঞ্জন। বার্সেলোনার বিপক্ষে ম্যাচে 72 মিনিটে ভিনিসিয়াসকে বদলি করে রদ্রিগোকে মাঠে নামান রিয়াল কোচ শাভি আলোনসো। তাতেই মেজাজ হারান ব্রাজিলিয়ান তারকা, ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে মাঠ ছাড়েন। আর তাতেই এই ফুটবলারের ক্লাব ছাড়ার গুঞ্জন হয়েছে আরও জোরালো। রিয়ালের সঙ্গে 2027 সাল পর্যন্ত চুক্তি রয়েছে ভিনিসিয়াসের। মৌসুমের শুরুতে যা নবায়ন করতে চেয়েছিল মাদ্রিদ কর্তৃপক্ষ, তবে এমবাপের সমান বেতন চাওয়ায় শেষ পর্যন্ত হয়নি বনিবানা। মাঝে স্প্যানিশ গণমাধ্যমে গুঞ্জন উঠেছিল ভিনিসিয়াসের পরিবর্তে নাকি আর্লিং হল্যান্ডকে দলে ভেড়াতে চায় রিয়াল। তবে সেই গুঞ্জনে কিছুটা ভাটা পড়েছে ভিনিসিয়াস জুনিয়রের নমনীয়তায়। এল ক্লাসিকোতে ঘটে যাওয়া বিষয় নিয়ে ক্লাবটির ট্রেনিং সেশনের পর এবার মাদ্রিদ সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন ভিনি। সকল মাদ্রিদ সমর্থকদের কাছে আমার সেদিনের বদলি হওয়ার পর আচরণের জন্য ক্ষমা চাচ্ছি। আমি সকালে ট্রেনিং সেশনে সবার কাছে ক্ষমা চেয়েছি, বিশেষ করে আমার টিমমেট, ক্লাব এবং প্রেসিডেন্টের কাছে। মাঝে মাঝে আমার আবেগ আমাকে খুব তাড়িত করে, কারণ আমি সবসময় জিততে চাই এবং দলকে সাহায্য করতে চাই। আমার প্রতিযোগিতাপূর্ণ মনোভাব এবং এর প্রতিনিধিত্বকারী সবকিছুই ক্লাবের প্রতি ভালোবাসা থেকেই আসে। রিয়াল মাদ্রিদের ভালোর জন্য আমি সবসময় লড়ে যাব, যেভাবে প্রথম দিন থেকেই লড়ে যাচ্ছি। ভিনিসিয়াসের এমন বার্তায় কিছুটা হলেও স্বস্তির বাতাস বইছে রিয়াল মাদ্রিদের ড্রেসিং রুমে। তবে এল ক্লাসিকোতে ভিনিসিয়াসের এমন আচরণ আসন্ন ম্যাচে একাদশ সাজাতে নিশ্চিতভাবে ভাবাবে রিয়াল কোচ শাভি আলোনসোকে। ফাহিম ইসলাম, সময় সংবাদ। 2034 বিশ্বকাপের জন্য তৈরি করা হবে আকাশ ছোঁয়া এক স্টেডিয়াম। সৌদি আরবের নিয়ম শহরে ভূপৃষ্ঠ থেকে 1150 ফুট উঁচুতে স্কাই স্টেডিয়াম তৈরি করা হবে। ইতিমধ্যেই যার গ্রাফিক্যাল প্রেজেন্টেশন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। 46,000 দর্শক ধারণ ক্ষমতা সম্পূর্ণ স্টেডিয়ামটি সম্পূর্ণ সৌর ও বায়ু শক্তিতে চলবে। 2027-এ শুরু হয়ে 2032-এর মধ্যে স্টেডিয়ামের কাজ শেষ করা হবে বলে খবর প্রকাশ করেছে স্থানীয় গণমাধ্যমগুলো। ফিফার কাছে স্টেডিয়ামের পরিকল্পনাও জমা দিয়েছে সৌদি আরব ফুটবল ফেডারেশন। মধ্যপ্রাচ্যে চলছে ফুটবলের জোয়ার। 2022-এ বিশ্বকাপ আয়োজন করে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দেয় কাতার। এবার তাদের ছাড়িয়ে যাওয়ার চ্যালেঞ্জ সৌদি আরবের সামনে। 2034 বিশ্বকাপের আয়োজক সত্ত্ব পেয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি। দ্য গ্রেটেস্ট শো অন আর্থ আয়োজনে মেগা পরিকল্পনা সৌদি আরবের। নতুন স্টেডিয়াম নির্মাণ, অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি এবার অবাক করা এক কাণ্ড ঘটাতে যাচ্ছে 2034 বিশ্বকাপের আয়োজকরা। সৌদি আরব বিশ্বকাপের বাকি এখনো 8 বছর। এরই মধ্যে সব ধরনের পরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করেছে দেশটি, যার মধ্যে অন্যতম 11টি নতুন স্টেডিয়াম নির্মাণ করা। আর সেখানকার 4টি স্টেডিয়াম সংস্কার করা হবে ওয়ার্ল্ড কাপের জন্য। তবে এবার ভিন্নধর্মী এক স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা নিয়েছে দেশটি। ভূপৃষ্ঠ থেকে 1150 ফুট উঁচুতে একটি স্টেডিয়াম তৈরির পরিকল্পনা করছে সৌদি আরব। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় একটি বড় বিল্ডিং এর উপরে একটি চোখ ধাঁধানো স্টেডিয়াম। দেশটির সরকারের প্রস্তাবনায় আছে স্কাই স্টেডিয়ামের নাম, যা তৈরি করা হবে উঁচু একটি স্কাই স্ক্র্যাপারের ওপর। স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা হবে 46,000। 2024-এ ফিফাকে দেয়া প্রস্তাবে সৌদি আরব ফুটবল ফেডারেশন জানায়, নিয়ম স্টেডিয়াম হবে বিশ্বের সবচেয়ে ব্যতিক্রমধর্মী একটি স্টেডিয়াম, যা হবে ভূপৃষ্ঠ থেকে 350 মিটার উপরে, যেখান থেকে শহরের সবকিছু দেখা যাবে। সৌদি আরবের অন্যতম বৃহৎ তেল কোম্পানির সহায়তায় স্টেডিয়ামটি সম্পূর্ণ সৌর ও বায়ু শক্তিতে চলবে, এমন খবর প্রকাশ করেছে সৌদি আরবেরই স্থানীয় গণমাধ্যমগুলো।
স্কাই স্টেডিয়ামের নির্মাণ কাজ শুরু হবে 2027-এ। কাজ শুরুর 5 বছর অর্থাৎ 2032-এর মধ্যে কাজ শেষ করার প্রত্যাশা। মূলত নিয়ম শহর, মরুভূমি ও পাহাড়ের মধ্যে অবস্থিত। এটি এমন এক ধরনের নগর উন্নয়ন প্রকল্প যা গাড়িবিহীন ও এআই এর মাধ্যমে পরিচালিত হবে। আকর্ষণীয় ডিজাইনের পাশাপাশি স্টেডিয়ামে বৈচিত্র্যপূর্ণ স্থাপত্যশৈলী, থিম, প্রাচীন সংস্কৃতির নিদর্শন ব্যবহারেরও পরিকল্পনা রয়েছে। তাজিন খন্দকার, সময় সংবাদ। ময়লা কুড়িয়ে বিশ্ব চ্যাম্পিয়ন। হ্যাঁ, এমনই এক ঘটনার দেখা মিলল জাপানের টোকিও শহরে, যেখানে লাল সবুজের প্রতিনিধি হিসেবে অংশ নেয় টিম বাংলাদেশও। চ্যাম্পিয়ন না হলেও বিশ্বের আরও 32 দেশের সঙ্গে তাদের অংশগ্রহণ ছিল ময়লা কুড়ানোর এই প্রতিযোগিতায়। নির্দেশনা পেতেই শুরু দৌড়, তবে এটা কোনো দৌড় প্রতিযোগিতা নয়। লড়াইটা মূলত আবর্জনা কুড়ানোর। 3 জনের দল, অংশগ্রহণকারী দেশের সংখ্যা 33। স্বাগতিক জাপান ছাড়াও যুক্তরাষ্ট্র আছে বাংলাদেশ, শ্রীলঙ্কার প্রতিনিধিরাও। টোকিওর মতো শহরে আবর্জনা খুঁজে পাওয়াটা কঠিন, তবুও 45 মিনিট ধরে চলল ময়লা খোঁজার লড়াই। চ্যাম্পিয়ন টিম জাপানের স্মাইলস স্টোরি। দলটার প্রতিনিধির বিশ্বাস, এমন সুস্থ প্রতিযোগিতা অব্যাহত থাকলে পৃথিবীর মতো পরিষ্কার হবে মানুষের হৃদয়। আগের আসরে 22টি দেশ ছিল, তবে এবার তা বেড়ে 33 হয়েছে। আমার বিশ্বাস প্রতিদিন যদি বিশ্বের আরো অনেক জায়গায় এ ধরনের কাজের পরিধি বাড়ে, তাহলে পৃথিবীর মতো ধীরে ধীরে আমাদের হৃদয়ও পরিষ্কার হবে। আর তেমনটা হলে পৃথিবীতে আবারও আনন্দ উদযাপন হবে, দুনিয়া জুড়ে শান্তি ছড়িয়ে যাবে। জাপানিজে এই লড়াইয়ের নাম স্পোগমি। স্পো মানে খেলা, গমির অর্থ আবর্জনা কুড়ানো। এবার অনুষ্ঠিত হলো দ্বিতীয় আসর। অবশ্য চাইলেই এই বিশ্বকাপে অংশ নেয়ার সুযোগ নেই, পেরোতে হবে বাছাই পর্ব। আর লড়াইটা কেবল ময়লা কুড়ানোয় সীমাবদ্ধ নয়। 45 মিনিট শেষে আরো যোগ হবে 20 মিনিট। ওই সময়ের মাঝে নির্দিষ্ট ক্যাটাগরিতে জমা করতে হবে নির্দিষ্ট ধরনের বর্জ্য। বিশ্বের 33 দেশের অংশগ্রহণে এই প্রতিযোগিতার ব্যাপ্তি বেড়েছে অনেক। নানান প্রান্তের নানান প্রতিনিধি। লড়াই ছাপিয়ে এমন ভালো কাজের প্রশংসা করেছে সবাই। যে জিনিসগুলোর প্রতি আগ্রহ আছে তা করতে আমাদের ভীষণ ভালো লাগে, তাই আমার মতো দল হিসেবে আমরা আমাদের সর্বোচ্চটা দিয়েছি। ভালো জিনিস করতে পারাটা বরাবরই ভালো লাগে আমাদের। স্পোগমির উদ্বোধনে ব্যতিক্রমী সব আয়োজন করেছে আয়োজকরা। প্রতি দলের প্রতিনিধিদের নিয়ে হয়েছে কসপ্লে শো। এছাড়াও অনুসরণ করা হয়েছে অন্যান্য বৈশ্বিক আসরের নিয়ম। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ট্রফি হস্তান্তর করে নতুন চ্যাম্পিয়নদের কাছে। সাব্বির মিথুন, সময় সংবাদ। এই ছিল খেলার সময়ে। প্রবাসের সময়ের সঙ্গে থাকবেন জিন্নাতারা যশোয়া। ধন্যবাদ মিথুন আপনাকে। প্রবাসের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।